আচ্ছা, আজকে আমরা দেখব এমপিপিটি সার্কিট ডায়াগ্রাম এটা কিভাবে কাজ করে, একটা এমপিপিটি সার্কিট কিভাবে কাজ করে, কিভাবে পাওয়ার বুস্টিং করে এবং সার্কিট ডায়াগ্রামগুলো আসলে কোন জায়গায় কোন পার্টস কিভাবে ইউজ হয়, বিষয়গুলো আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো এখন আমাদের যে এমপিপিটি সার্কিট ডায়াগ্রাম আছে, এটা আপনারা টেকনিশিয়ান ভাইরা অনেকে এত বড় ডায়াগ্রাম দেখে ভয় পান বা বুঝতে অসুবিধা হচ্ছে, বা একটা সার্কিটে এত পার্টস, এটা দেখে আসলে ঘাবড়ানোর কিছুই নাই। এমপিপিটি খুব সিম্পল। একটা এমপিপিটি মূলত একটা বাক কনভার্টার, হ্যাঁ, যেটা হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তরিত করে। এছাড়া মূলত এমপিপিটির আর তেমন কোনো জটিলতার কিছু নাই। তো দেখেন, আপনারা একটা সাধারণ সোলার চার্জ কন্ট্রোলার খুব সুন্দর মতো বুঝেন, একদম সহজ। এই যে একটা সোলার প্যানেল, সোলার থেকে যে এনার্জিটা সূর্য থেকে আসতেছে, এটা কিন্তু আপনারা অনেকে ডিরেক্ট প্যানেল প্লাস মাইনাস, ব্যাটারি প্লাস মাইনাসে অনেকে ডিরেক্ট কানেকশন দিয়েও চালান, অনেকে সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলার দিয়ে সোলারের এনার্জিটা ব্যাটারিতে কন্ট্রোল আকারে দিয়ে থাকেন। তো সেখানে একটা মসফেট ইউজ হয়, এক বা একাধিক মসফেট প্যারালালে ইউজ হয়। ওখানে কি কাজটা হয়, এই যে মসফেটটা আমি এখানে সুইচ আকারে দেখানো হয়েছে, যেহেতু মসফেট সুইচিং করে, কি করে পিডব্লিউএমটা সে এইভাবে কমায় বা বাড়ায়। যদি চার্জ ফুল হয় তাহলে সে আস্তে আস্তে কমাইতে থাকে, অর্থাৎ প্যানেলের ভোল্টেজ বা অ্যাম্পিয়ারটাকে নিয়ন্ত্রণ করে, যাতে বেশি অ্যাম্পিয়ার বা ভোল্টেজ না পাস হয় ওইভাবে পাসিং করে। তো যদি ব্যাটারিটার চার্জ ফুল না হয়, সেই ক্ষেত্রে একটা পিডব্লিউএম কন্ট্রোলার কি করে, এভাবে পিডব্লিউএমটা আস্তে আস্তে মোটা করতে করতে একসময় ডিরেক্ট করে দেয়, অর্থাৎ তারটা শর্ট হয়ে যাওয়ার মতো। এখানে আপনি ডিরেক্ট একেবারে সোলার প্যানেলের প্লাস মাইনাস ব্যাটারিতে কানেকশন করলে যা হয়, অর্থাৎ ডিরেক্ট যেভাবে যায় এভাবে কিন্তু চলে যেতে থাকে একটা পিডব্লিউএম কন্ট্রোলারের ক্ষেত্রে। কিন্তু একটা এমপিপিটি কন্ট্রোলারে কখনো কিন্তু এইভাবে সে একদম ফুল শর্ট করে দেয় না। এখন আসেন, আগে প্রথমে পিডব্লিউএম কন্ট্রোলারের ক্ষেত্রে কি ব্যাপারটা ঘটে, এই যে যদি মসফেটটা ফুল অন হয়ে যায় বা তারটা শর্ট হয়ে যায়, তখন কি হয়, ধরেন আপনার একটা 12 ভোল্টের প্যানেল, সেটা সাধারণত কত হয়, 18, 20, 22 ভোল্টেজ হয়। তো এখানে যদি আমার 18 বা 20 ভোল্টেজ থাকে, এই 20 ভোল্টেজটা কিন্তু আর 20 ভোল্টেজ থাকে না। ধরেন আপনার ব্যাটারিতে আছে 12 ভোল্টেজ বা 12.5, অথবা ধরেন 13 ভোল্টেজ আছে। এখন এই প্যানেলের ভোল্টেজটাও কিন্তু এই 20 ভোল্টেজটা যেহেতু ব্যাটারির সাথে সরাসরি শর্ট, তখন কিন্তু এখান থেকেও আপনার সেই 13 ভোল্টেজই পাস হইতেছে। অর্থাৎ এই 20 ভোল্টেজে ধরেন একটা 100 ওয়াটের প্যানেলে যদি ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার আসতে পারে, এই দুইটা গুণ দিয়ে কিন্তু হয় কত, 5 20 100, 5 20 100। এই 100 ওয়াট কিন্তু এখান থেকে ঠিকই প্যানেলটা দিতে পারে। কিন্তু যেহেতু এখানে ভোল্টেজটা আপনার ডাউন হয়ে যায়, 13 ভোল্টেজ ব্যাটারির লেভেলে চলে আসে পিডব্লিউএম কন্ট্রোলারের ক্ষেত্রে, তখন ও দেখা যায় যে এই 100 ওয়াটটা দিতে পারে না। তখন কি হয়, এই 13 × 5 অ্যাম্পিয়ার কত হচ্ছে, 65 ওয়াট, 5 13, এখান থেকে 13 ভোল্ট ইন্টু আপনার 5 অ্যাম্পিয়ার কত হলো, 65 ওয়াট। অর্থাৎ আপনি বাকি প্রায় 35-40 ওয়াট থেকে বঞ্চিত হয়ে গেলেন। এটা তো বলা হলো 12 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে। এখন যদি এই প্যানেলটা 24 ভোল্ট হয়, একটু চিন্তা করে দেখেন কত বিশাল আকারে এনার্জি লস হয়ে যায়। এখানে একটা 24 ভোল্ট প্যানেলে সাধারণত 40-45 ভোল্টেজ থাকে, তাই না? তো সেই 45 ভোল্টেজটাও কিন্তু একটা পিডব্লিউএমে যখন আপনি দেন এই 45 বা 40 ভোল্টেজটা, তখন কিন্তু সে ওই 13, 12.5, 13 বা 14 ভোল্টেজ যেটাই বলেন, ওই লেভেলে কিন্তু ডাউন হয়ে আসে, ওই লেভেলে ডাউন হয়ে আসে। অর্থাৎ ওই ক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যায়, যদি 40 ইন্টু আমি ধরেন 5 অ্যাম্পিয়ারের হিসাবই করি, 5 অ্যাম্পিয়ার 5 4 5 কত, 200 ওয়াট হওয়ার কথা, তাই না? একটা 200 ওয়াটের প্যানেল থেকে আপনি 200 ওয়াটের পরিবর্তে কত পাবেন জানেন,
দেখা যাচ্ছে এখানে 10 অ্যাম্পিয়ার, 200 ওয়াটের ক্ষেত্রে 100 ওয়াটের যদি 5 অ্যাম্পিয়ার হয়, ধরেন 200 ওয়াট একটা প্যানেলে 10 অ্যাম্পিয়ার, আপনি এখান থেকে কিন্তু পাচ্ছেন 13 ভোল্টেজ ইন্টু 10 অর্থাৎ 130 ওয়াট। এইভাবে হিসাব করে দেখা যায় একটা 500 ওয়াট প্যানেল থেকে আপনার 150-60 ওয়াটের বেশি আসে না। এটা অবিশ্বাস্য শোনা গেলেও এটাই সত্য। তাহলে আপনারা বুঝতে পারলেন মোটামুটি পিডব্লিউএমে কিভাবে প্যানেল ভোল্টেজটা ড্রপ করে যায়। এখন এমপিপিটিতে এই ভোল্টেজটা এভাবে ড্রপ হতে দেয় না। ভোল্টেজটা সে দেখা যায় একটা 45 ভোল্টেজের প্যানেলের ভিএমপিপি বলে, বা মানে যেখানে ম্যাক্সিমাম পাওয়ারটা পাওয়া যায়, এখান থেকে দেখা যায় ভোল্টেজটা আপনার 37-38 এরকম দিকে ডাউন করে, এর বেশি ডাউন হতে দেয় না। সে বাকিটা সুইচিং করে, এবং সুইচিং করে কিভাবে পাওয়ারটা বুস্টিং করে সেটা আপনাদের আমি একটু দেখাই। এই সব কানেকশন কিন্তু এইভাবে পিডব্লিউএমেও মসফেট ব্যবহার হচ্ছে, এমপিপিটিতেও কিন্তু সেম মসফেট ব্যবহার হচ্ছে। হতে পারে পজিটিভ সাইডে অথবা নেগেটিভ সাইডে, ধরেন নেগেটিভ সাইডেই হচ্ছে। তো এমপিপিটিতে নেগেটিভ সাইডে যদি মসফেট ব্যবহার হয়, এখান থেকে কি কাহিনীটা ঘটে, এখানে একটা এমপিপিটিতে পিডব্লিউএমের মতো কিন্তু সরাসরি চলে যায় না, এখানে একটা কয়েল ব্যবহার করা হয়, এবং এই কয়েলটার মধ্যে পাওয়ারটা বুস্টিং করে বাক কনভার্টারের মতো। তো বুস্টিংটা, আচ্ছা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাক কনভার্টার এবং এমপিপিটির মধ্যে তাহলে পার্থক্য কী, সেটা আমি বলতেছি। তার আগে আমি একটা বাক কনভার্টারের ডায়াগ্রামটা আপনাদের আঁকিয়ে দেখাই। ডায়োডটা উল্টা হয়ে থাকে কিন্তু, তাই না? তো একটা বাক কনভার্টারে আপনার, এটা কিন্তু একটা বাক কনভার্টার, এই সাইডে একটা মসফেট থাকে, মসফেটের সাথে সিরিজ করে একটা ইন্ডাক্টর থাকে, এই যেটা এমপিপিটির ইন্ডাক্টর, এবং ডায়োড থাকে মসফেটের সাথে, আর এক সেট ডায়োড থাকে, যেটা সাধারণ পিডব্লিউএমে থাকে না, পিডব্লিউএম কনভার্টারে থাকে না। তো যেটা করে ম্যাক্সিমাম পাওয়ারটা, সাধারণ বাক কনভার্টার কিন্তু ম্যাক্সিমাম পাওয়ারটা খুঁজে পায় না, ও একটা নির্দিষ্ট আউটপুট ভোল্টেজ লেভেল ঠিক করে নির্দিষ্ট একটা সাইকেলের পিডব্লিউএম দিতে থাকে। কিন্তু এমপিপিটি সার্চ করে কি পরিমাণ চিকুন বা মোটা সাইজের পিডব্লিউএম হলে আপনার এখানে প্যানেল ভোল্টেজটা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং যে ভোল্টেজটা থাকে, যেখানে প্যানেলের সর্বোচ্চ ওয়াটটা পাওয়া যাবে, এই ভোল্টেজটা কিন্তু সে ঠিক রাখে একটা এমপিপিটির ক্ষেত্রে। সেইভাবে সে পিডব্লিউএমের ডিউটি সাইকেলটা সবসময় ক্রমান্বয়ে সে চেঞ্জ করতে থাকে। তো এখানে যখন এই সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলার যেমন ও ডিরেক্ট চলে যেত, ডিরেক্ট এই কারেন্টটা এখান থেকে পাস না হয়ে কিভাবে পাস হয়, এই কয়েলটার মাধ্যমে পাস হয়। তো কয়েলটার মাধ্যমে যখন পাস হয়, তখন এই কয়েলের চারিদিকেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার ফলে এই কয়েলের মধ্যে একটা ভালো আকারে একটা এনার্জি এর মধ্যে সঞ্চিত হয়। এই সঞ্চিত এনার্জিটাই যখন সে আবার ডিউটি সাইকেলটা অফ করে দেয়, তখন এই ডায়োডের মাধ্যমে সে ব্যাটারিটাকে সাপ্লাই করে দেয়। অর্থাৎ সে অন টাইম এবং অফ টাইম উভয় টাইমে, সে অন টাইমে এই এনার্জিটা ডিরেক্ট এইদিকে যাইতে থাকে, আবার যখন অফ করে দেয় তখন কয়েলের মধ্যে যে এনার্জিটা সঞ্চিত হয়, সেই এনার্জিটা এদিকে সাপ্লাই করে দেয়। তো এই বেসিক ডায়াগ্রামের বা একটা মসফেট এবং মূলত একটা ইন্ডাক্টর এবং একটা ডায়োড, এই তিনটার সমন্বয়ে একটা এমপিপিটি কাজ করে। এখন আপনারা এই যে দেখলেন মসফেটটার সুইচিং হচ্ছে, হ্যাঁ, মসফেটটা অন অফ হচ্ছে, আইপিএসের মতোই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই হয়, যদিও আইপিএসে যেমন আপনাদের 50 হার্টজ পিডব্লিউএম হয়, মসফেটে সুইচিং করা হয়, এখানে অনেক হাই ফ্রিকোয়েন্সি, যেমন এখানে 20 থেকে 50-60 কিলো হার্টজে আপনার 40 কিলো হার্টজ হতে পারে, এই ধরনের হাই ফ্রিকোয়েন্সিতে মসফেটটাকে সুইচিং করা হয়। তাহলে আসেন আমরা এখন ডায়াগ্রামের পর্যায়ক্রমে বিভিন্ন দিকে আমরা অগ্রসর হই। এই ফ্রিকোয়েন্সিটা কে তৈরি করবে? একটা মাইক্রো কন্ট্রোলার তৈরি করবে, তাই না? একটা মাইক্রো কন্ট্রোলার আইসি। এই মাইক্রো কন্ট্রোলার আইসিটা
এখান থেকে অনেক পিন আছে, তাই না? বিভিন্ন পিনে কিন্তু বিভিন্ন ইনপুট আউটপুট সিগন্যাল গেছে। তাহলে আমার এখান থেকে একটা পিন অবশ্যই এখানে মসফেটটাকে সুইচিং করতে হবে। এই সুইচিংটা কে করে? সাধারণত এই ধরনের একটা মসফেট ড্রাইভার আইসি, যেটা আপনারা খুব কমনলি চিনেন, একটা টিএলপি 250 আপনারা চিনেন, টিএলপি 350 আছে। এখন আধুনিক আপনার আরও ভালো কিছু ড্রাইভার আসতেছে, যেমন টিএলপি 152। তো এখানে টিএলপি 250 বা 152 মসফেট ড্রাইভার মূলত একইভাবে কাজ করে। এই যে এই দুইটা পিন, এখান থেকে মসফেটের যে গেট আছে, এই গেটে একটা রেজিস্টর হয়ে আপনার এখান থেকে পিডব্লিউএম সিগন্যালটা চলে যায়। আচ্ছা, ইনপুটে এটার একটা পিনে আছে নেগেটিভ দিতে হয়, আর একটা পিনে আছে একটা রেজিস্টর হয়ে আইসি থেকে এটাকে এই পিডব্লিউএমটা দিয়ে থাকে। তো যেহেতু আমাদের মাইক্রোকন্ট্রোলার আইসি থেকে 5 ভোল্ট আউট হয়, এখানে তো আর 5 ভোল্ট দিলে হবে না। আবার এখানে পোলারিটির একটা ব্যাপার আছে, ব্যাটারি মাইনাস আর প্যানেল মাইনাস কিন্তু এক না। আমাদের সার্কিটের এই সাইডে কিন্তু ব্যাটারি মাইনাস আছে বা আইসিতেও আছে। সুতরাং এটার জন্য আলাদা একটা পাওয়ার সাপ্লাই বানাইতে হয়, যেটা এটার গ্রাউন্ড আমি কিন্তু এই চিহ্ন দিলাম, লক্ষ্য করবেন। এটা হচ্ছে প্যানেল মাইনাস আর এটা হচ্ছে ব্যাটারি মাইনাস। তো এইখানে আমার কিন্তু এই মসফেটের এক সাইডে কি থাকে? আপনার প্যানেল মাইনাস থাকে। সুতরাং এর গেটের যে ভোল্টেজটা আসবে, মসফেটের গেটে সাধারণত কত ভোল্টেজ আসছে? 12, 10, 11, 12 থেকে 15 ভোল্টেজের মধ্যে সাধারণত আমরা মসফেট ড্রাইভ করে থাকি। তাহলে এই 10, 11, 12, 13, 14 বা 15 ভোল্টেজ, এখানে আপনি ধরেন আমরা এখানে 13 ভোল্টেজ দিব, 13 ভোল্টেজ দিব। তাহলে এই 13 ভোল্টেজটা কোত্থেকে আসবে? এটার জন্য আমার একটা পাওয়ার সাপ্লাই বানাতে হবে, তাই না? তো এই পাওয়ার সাপ্লাইটা আমি কিভাবে বানাবো? এই যে দেখেন, এখানে ডায়াগ্রামে তৈরি করা আছে। তো এই ডায়াগ্রামটা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনার জেনার ডায়োডটা পাওয়ার সাপ্লাই এইভাবে আপনারা সকলেই বুঝেন যে বেজে আপনারা আইপিএসে টিআইপি দিয়ে তৈরি করেন, অন্যান্য ট্রানজিস্টার দিয়ে কি করি আমরা সাধারণত একটা লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর একটা ট্রানজিস্টার দিয়ে। এখানে কালেক্টরে আমরা সাধারণত এনপিএন ট্রানজিস্টার হলে, টিআইপি 122 জাতীয় ট্রানজিস্টার হলে আমরা সাধারণত এখানে কালেক্টরে পজিটিভ ভোল্টেজটা দিয়ে দেই। এখানে আমার কিন্তু এই লাইনে আমাদের যেহেতু সার্কিটে ব্যাটারি পজিটিভ এবং প্যানেল পজিটিভটা কমন, সুতরাং আমাদের এখানে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইনটাও কিন্তু কমন। আমরা এখানে ব্যাটারি বা প্যানেল পজিটিভটা এদিকে চলে এসছে, এখান থেকে একটা ডায়োডের মাধ্যমে চলে এসছে। তো টিআইপি 122-এর কালেক্টরে অর্থাৎ মিডিল পিনে পজিটিভটা ঢুকে যাচ্ছে। বেস থেকে আমরা পজিটিভের সাথে একটা রেজিস্টর থাকে, এটা আপনারা জানেন। আর বেস থেকে নেগেটিভের সাথে আমরা যে মানের জেনার ডায়োডটা দিয়ে থাকি সেই মানের আউটপুট বাইর হয়। অর্থাৎ 12 ভোল্টের জেনার দিলে এখানে 12 ভোল্ট আউট হবে। এক্স্যাক্টলি কিন্তু 12 ভোল্ট আউট হয় না, এখানে কত ভোল্ট আউট হয়? আপনার সাধারণত 11 ভোল্টেজ বা 11.3 ভোল্টেজ একটু ড্রপ করে ট্রানজিস্টারের মধ্যে, তাই না? এটা আপনারা ভালো করে জানেন। তো এই যে টিআইপি দিয়ে এটা কিন্তু যেহেতু নেগেটিভটা লক্ষ্য করবেন, জেনারের নেগেটিভটা কিন্তু আপনার ব্যাটারির নেগেটিভের সাথে অর্থাৎ আইসির নেগেটিভের সাথে। সুতরাং এই পাওয়ার সাপ্লাইটা আমরা তৈরি করছি কিন্তু সার্কিটের অন্যান্য অংশ, যেমন রিলে আছে, তারপরে আপনার কুলিং ফ্যান আছে, তারপরে মাইক্রোকন্ট্রোলার আইসি আছে। তো প্রথমে আমরা এখানে 12 ভোল্টেজটা রেগুলেট করছি। এটা কেন করছি? আমাদের ব্যাটারি কিন্তু 24ও হতে পারে, 36 হইতে পারে, 48 হইতে পারে। কারণ আপনারা জানেন আমাদের এমপিপিটিটা এটা 12 থেকে 48 পর্যন্ত অটো ডিটেকশনে কাজ করে। এরপরে যে পাওয়ার সাপ্লাইটা, এটা হচ্ছে এই প্যানেলের টিএলপির জন্য পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? তো এখানে কি করা হচ্ছে, এখানে লক্ষ্য করবেন এটার নেগেটিভটা যেমন সার্কিট গ্রাউন্ড চিহ্ন দিয়া, কিন্তু এটা কিন্তু প্যানেল নেগেটিভ দিয়া, হ্যাঁ, বেজের সাথে যে রেজিস্টরটা। আচ্ছা, এখানে একটা ট্রানজিস্টরের জায়গায় এটা যেমন একটা ট্রানজিস্টর দিয়ে রেগুলেট করা, এখানে কিন্তু 2টা ট্রানজিস্টর দিয়ে রেগুলেট করা। এটা কেন করা হয়েছে? কারণ প্যানেল ভোল্টেজ রেঞ্জ কিন্তু অনেক বেশি। তো এখানে আমরা কিন্তু এটার মতো একটা রেজিস্টর দিয়ে দিতে পারি না, হ্যাঁ, কারণ এখানে অ্যাম্পলিফাই কম করবে। আর ভোল্টেজ রেঞ্জ ব্যাটারি যেমন হয়তো 12 থেকে 48 পর্যন্ত অল্প রেঞ্জ, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে প্যানেল ভোল্টেজ রেঞ্জ 30 থেকে 130, 40, 150 ভোল্টেজ পর্যন্ত হতে পারে। সুতরাং 2 স্টেপে অ্যাম্পলিফাই করে বেস কারেন্টটা
ওইভাবে মেনটেন করা হয়েছে, কিন্তু দুইটাই সেম পদ্ধতি, লিনিয়ার রেগুলেটর বলা হয়। তো এইভাবে আমরা দুইটা, একটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা কিসের জন্য করছি, এই টিএলপির জন্য। এখন আসেন, আপনার এখানে যে একটা 5 ভোল্ট লাগবে, তাই না? এই 5 ভোল্টেজটা আপনি কোথা থেকে পাবেন? তারপরে ধরেন আমরা এমপিপিটিতে কত অ্যাম্পিয়ার ব্যাটারিতে যাচ্ছে সেটার জন্য আমরা কি করছি, এখান থেকে আমরা কিন্তু একটা শান্ট ইউজ করছি। এখানে কিন্তু একটা ফিউজ যে এমপিপিটি সার্কিটে ইউজ করছি, এইখানেই কিন্তু অ্যাম্পিয়ার সেন্সিংটা তৈরি হয়। যেমনটা আপনারা আইপিএস, স্কোয়ার ওয়েভ আইপিএস আপনারা করছেন, আপনারা দেখছেন যে আইপিএসে ওই যে 12 নাম্বার তার মোটা করে 2-3 টার্নস দিয়ে আপনারা যে ব্যাটারি নেগেটিভটা গেছে আইপিএসের মোটা ব্যাটারির তার থেকে, ওইভাবে কি হইতো, এখান থেকে যে একটা সেন্সটা, এই সেন্সটা কিন্তু আপনার ওই যে 358 আইসি আছে, আপনারা সকলে জানেন, এখান থেকে কিন্তু এই সেন্সটা অ্যাম্প্লিফাই করে অপ অ্যাম্প থেকে কিন্তু সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আমার এখান থেকে ব্যাটারিতে কতটুকু অ্যাম্পিয়ার পাস হচ্ছে। সেই কাজটাই কিন্তু করা হয়েছে আমাদের একটা 358-এ। আপনারা জানেন 2টা সিরিজে অপ অ্যাম্প থাকে। তো এখানে ডায়াগ্রাম আমি আপনাদের পাঠিয়ে দিব, যারা আমাদের থেকে মাল নেন হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি এটা ক্লিয়ার করে সুন্দর করে আপনাদেরকে পাঠিয়ে দিব, সার্কিট ডায়াগ্রাম, পিসিবি ডিজাইন। তো এই অংশটা কিন্তু এইভাবে ডায়াগ্রাম করে পিসিবিতে কানেকশন করা আছে এখানে, হ্যাঁ, ডায়াগ্রাম অনুযায়ী। তো এইভাবে পার্ট বাই পার্ট এক একটা অংশ, এই যে যেমন টিএলপির অংশটা বললাম, ঠিক আছে, টিএলপির ওই যে 2টা ট্রানজিস্টারের পাওয়ার সাপ্লাই এখানে আছে, ক্যাপাসিটারগুলো ফিল্টারিং করা আছে, এইভাবে প্রত্যেকটা অংশ অ্যাড হতে হতে এখানে অনেকগুলা পার্টস দেখা যাচ্ছে। সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আস্তে আস্তে পার্ট বাই পার্ট কোন কানেকশন কার সাথে গেছে, একটা ব্ল্যাঙ্ক বোর্ড নেবেন, এইভাবে আলোর দিকে ধরে দেখবেন, অথবা আমি পিসিবি ডিজাইনও দিয়ে দিব, সার্কিট ডায়াগ্রাম, এইভাবে লক্ষ্য করবেন। তো দেখেন, আবারও আসেন, মূল অংশটুকু কিন্তু মেন জিনিস এতটুকু, মসফেট এই সাইডে সুইচিং করে, ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টর এবং এই সাইডে ডায়োড আছে, এই কাজটুকুই কিন্তু করে। এরপরে আমাদের এই যে আইসির জন্য যে 5 ভোল্টেজ দরকার, আমরা এইখানে 358 আইসিটা আছে, এটার জন্য 9 ভোল্টেজ দরকার। এটার জন্য 78-9 থেকে এখানে 9 ভোল্টেজ দিয়ে আমরা এটার সাপ্লাইটা দেওয়া হয়েছে। আইসির জন্য, এলসিডির জন্য 5 ভোল্টেজ দরকার, সেটা আমরা এখানে একটা 78-5 আছে, এটা দিয়ে আপনার আইসিতে, এলসিডি ডিসপ্লেতে পাওয়ার সাপ্লাইটা চলে গেছে। এরপরে এখানে কুলিং ফ্যানের জন্য একটা ট্রানজিস্টার বা মসফেট, দুইটাই ইউজ করা যায়, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আমাদের আগে অনুযায়ী কুলিং ফ্যানের জন্য আমরা কিন্তু এই রেজিস্টরটা ইউজ করতাম। বর্তমানে আমরা, এটা হচ্ছে 1 নাম্বার পিন থেকে গেছে, 1 থেকে আইসি এখান থেকে শুরু হয়েছে, 1 থেকে 14, 15 থেকে 28। তো লাস্ট এই 28 নাম্বার পিন থেকে একটা রেজিস্টর দিয়ে আমরা এই ফ্যানের লাইনে, যদি মসফেট ইউজ করা হয়, এখান থেকে আমরা একটা রেজিস্টর দিয়ে লাইন চলে এসছে। আমি আপনাদের পিসিবি ডিজাইনে দেখা দিব। তো এই হচ্ছে আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই অংশ। এখানে এই ছোট হিটসিংটা পুরাটাই কিন্তু পাওয়ার সাপ্লাই। এই 2টা ট্রানজিস্টার কিন্তু এই সেই 2টা ট্রানজিস্টার যেটা মোটামুটি 13-14 বা 15 ভোল্টেজ আউট করছে টিএলপির জন্য, এই যে মসফেটের যে ড্রাইভটা করে এখানে, হ্যাঁ, এখানে ডায়াগ্রামে খুব সুন্দর করে দেখানো আছে। তো এরপরে এটা সেই ইন্ডাক্টর যেটা আমি আপনাদের শুরুতে বর্ণনা করছি, এখানে সেই ডায়োডটা আছে, এখান থেকে এই যে শান্টটা হয়ে ব্যাটারি মাইনাসটা হয়েছে, হ্যাঁ, এটা কোনটা, এটা হচ্ছে এই যে আপনার এখানে এই ব্যাটারি মাইনাসটা এই শান্টটা হয়ে, তারপরে আপনার আসলে শান্টটা এখানে না, আমি একটু ভুল আঁকাইছি, এটা চলে আসবে এখানে, ওকে, এখানে সেই ফিউজটা বা শান্টটা, তো এখান থেকে এই সিগন্যালটা চলে আসে। তো এরপরে যদি আমি বলি, ব্যাটারির প্যানেল ভোল্টেজটা তৈরি করে অপ অ্যাম্প আইসির আরেকটা সাইড। অপ অ্যাম্প আইসির আপনারা জানেন 358 একটা অপ অ্যাম্প আইসি, এই আইসিটার 2টা সাইড থাকে, তাই না, এই সাইডে একটা অ্যাম্প্লিফায়ার, ওই সাইডে একটা অ্যাম্প্লিফায়ার। তো 2টা সাইডে 2টা কাজ করছে। একটা সাইড আপনার হচ্ছে
ব্যাটারি অ্যাম্পিয়ার সেন্সিংয়ের জন্য, আর একটা সাইড এই সাইডটা আপনার অ্যাম্পিয়ারের জন্য, আর এই সাইডটা প্যানেল ভোল্টেজের জন্য। তো এইভাবেই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এখানে কিন্তু পার্টসগুলো বসানো আছে। তো এটা প্যানেল ভোল্টেজ কতটা আসতেছে সেটার জন্য কিন্তু এই অংশটুকু। ব্যাটারি ভোল্টেজের জন্য খুব সহজ অংশ, ব্যাটারি পজিটিভ থেকে একটা দেখবেন 470K রেজিস্টর আর একটা 12K রেজিস্টর হয়ে গ্রাউন্ড থাকে। আর আমাদের এখানে কিন্তু কোনো ভেরিয়েবল লাগে না, সমস্ত কিছুই ডিজিটালি সেটিংস থেকে হয়ে যায়। কিভাবে হয়ে যায় আমি এখনই একটু পরে ভিডিওটা সেটিংসটা দেখে আপনাদের শেষ করব। আচ্ছা, তো এরপরে এখানে মসফেট কিভাবে ড্রাইভ করা হয় বুঝছেন আশা করি। ভোল্টেজটা কিভাবে তৈরি করা হয়, টিএলপি ড্রাইভ, মসফেট ড্রাইভের জন্য ভোল্টেজ, সার্কিটের রিলে বা কুলিং ফ্যানের জন্য 12 ভোল্টেজ এটা। তারপরে এটা একটা 78 নয়, এই 12 ভোল্টেজটা একটা 7809-এ ঢুকছে, 7809 থেকে আবার 7805-এ ঢুকছে, যথাক্রমে 9 ভোল্ট এবং 5 ভোল্ট আউট করা হয়েছে। আপনারা জানেন একটা এমপিপিটি সার্কিটে একটা ঠিক এইভাবে ভিতরে বক্সের মধ্যে আপনার একটা রিলে দিয়ে এসি মেন লাইনটা, অর্থাৎ আইপিএসের যে প্লাগটা আমরা যেমন আগে মেন লাইন থেকে সরাসরি নিতাম, এখন সরাসরি না নিয়ে এমপিপিটির প্লাগটা আপনার মেন লাইনে এখন চলে যাবে এবং নিউট্রালটা কমন, ফেজটা আপনার একটা রিলে ঘুরে আপনার আউটপুট হয়ে যাবে। অর্থাৎ এক কথায় যদি বলা হয়, আইপিএসের ফেজটা সে সরাসরি না যে এমপিপিটির মধ্যে একটা রিলে ঘুরে আসবে, যাতে এমপিপিটিটা এসি মেন লাইনটাকে অন বা অফ করতে পারে। সিম্পল একদম, এটা না বোঝার কিছু নাই, ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আইপিএসের মেন লাইনটা নিউট্রাল কমন, ফেজটা সরাসরি না যে এমপিপিটির মধ্যে রিলেটা ঘুরে চলে আসবে। যদি আপনাদের এই ধরনের রিলে হয়, এটা তো সবাই চিনেন, এটা আপনারা ব্যবহার করলে এখানে যে জাম্পারটা আছে এই জাম্পারটা ব্যবহার করা লাগবে। আর আমরা ব্যাং রিলের পরিবর্তে লম্বা যে রিলেটা আছে এটা আমরা ব্যবহার করছি, কারণ ব্যাং রিলের থেকে এটার কোয়ালিটি অনেক ভালো, দামও একটু বেশি, কিন্তু এটা লোড ক্যাপাসিটি এবং কন্ট্যাক্ট খুব ভালো। এই রিলেটা মার্কেটে পাওয়া যায়, যদিও ব্যাং রিলের থেকে অনেকটা দাম বেশি, অথবা আমাদের থেকেও আপনারা চাইলে নিতে পারেন রিলেটা যদি মার্কেটে খুঁজে না পান। আর লম্বা রিলেটা যদি ইউজ করা হয় সেই ক্ষেত্রে আপনার এই মধ্যের জাম্পারটা ইউজ করতে হবে। এটা আপনারা একটু কানেকশনের দিকে তাকালেই বুঝতে পারবেন। আচ্ছা, সার্কিট ডায়াগ্রামে এই অংশটা বলা হলো, এটা রিলে অন অফের ট্রানজিস্টর, একটা এনটিসি টেম্পারেচার সেন্সর আছে। টেম্পারেচার সেন্সরটা কোথায় আছে, এই যে দেখেন আমরা এখানে হিটসিং বা মসফেট বা ডায়োডের উপরে এখানে আমরা কিন্তু কানেকশন দিয়ে আছে। তো পুরানো যে সার্কিটগুলো ছিল এটা বা আপডেট ছিল সেটাতে এনটিসি এটা ছিল না, বর্তমানে নতুন আপডেটগুলোতে এনটিসি কানেকশনটা আছে। এবং এটা কিভাবে কানেকশন দিবেন, প্রত্যেকটা পিন কোনটা কার সাথে কানেকশন গেছে এখানে কিন্তু প্রত্যেকটা পিনের নাম্বারে নাম লেখা আছে। যেমন এনটিসির কথা বলতেছিলাম, এনটিসি দেখেন এখানে টিপি লেখা আছে, অর্থাৎ টিপিটা দেখেন এখানে আইসির কোন জায়গায় লেখা আছে, এই যে দেখেন 28, 27, 26 নাম্বার পিনে টেম্পারেচার সেন্সরের এই কানেকশনটা এসছে। একইভাবে দেখেন এখান থেকে কিন্তু এই যে ফ্যান লেখা আছে, ফ্যানের কানেকশনটা চলে গেছে। ফ্যানের কানেকশনটা এখানে সম্ভবত আঁকানো নাই, ফ্যানটাও কিন্তু এই একটা ট্রানজিস্টর হয়ে এরকম একটা ট্রানজিস্টর দিয়ে একটা ফ্যানটাকে অন অফ করা হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু আপনি ট্রানজিস্টরও ইউজ করতে পারবেন, অথবা এখানে আপনি একটা Z44, P55 বা পুরানো আপনার যে কোনো মসফেট কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। ইভেন আপনি এখানে কিন্তু হাই ভোল্টেজের মসফেটও ব্যবহার করতে পারবেন, RF 740, 3110, 2645 এই জাতীয় আপনি হাই ভোল্টেজের মসফেটও চাইলে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ হাতের কাছে এন চ্যানেল মসফেট যা পান ব্যবহার করতে পারবেন। কেন ব্যবহার করতে পারবেন এখানে লো ভোল্টেজ হাই ভোল্টেজ, কারণ ফ্যানটা তো 12 ভোল্টেজের আর ফ্যানের পাওয়ার খুবই কম, এই কারণে
আপনি ট্রানজিস্টারের পরিবর্তে যদি একটা হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ যে কোনো মসফেটই ইউজ করেন না কেন, এখানে ওই ট্রানজিস্টারের মতো 0.7 ভোল্টেজ বা 1 ভোল্টেজ ড্রপ করে যাবে না। ফ্যানের স্পিডটা ভালো থাকবে এবং আমরা যেমন এমপিবিটিতে এখানে একটা ফ্যান ইউজ করি, বক্সে একটা বা দুই তিনটা ফ্যান ইউজ করি, সেই ক্ষেত্রে সে সুন্দর মতো ড্রাইভ করতে পারবে, মসফেটে ভোল্টেজ ড্রপ হবে না। আচ্ছা, তো আমি তো মনে হয় পুরা সার্কিট ডায়াগ্রামটাই সুন্দর করে বলা হয়ে গেছে। এখানে ব্যাটারি ভোল্টেজ সেন্সটা এইভাবে পিনে ঢুকছে, দেখেন এখানে লেখা আছে কি বিভি, পিন নাম্বারও লেখা আছে 23 নাম্বার পিন। এখানে দেখেন এখানেও এই যে 23 নাম্বার পিনে এই যে বিভি এডিসি লেখা আছে, হ্যাঁ, অর্থাৎ এই কানেকশনটা এখানে আছে। এখানে প্রত্যেকটা পিনের কানেকশন লক্ষ্য করেন। এখানে ব্যাটারি চার্জিং যে অ্যাম্পিয়ারটা 25 নাম্বার পিন লেখা আছে, কি লেখা আছে এডিসি 2 বা বিএ লেখা আছে। এখানে 25 নাম্বার পিন খেয়াল করেন, এখানে দেখেন এই যে বিএ লেখা আছে, হ্যাঁ, এই যে বিএ বা 25 নাম্বার পিনও লেখা আছে। তো এইভাবে এখানে কোনটা কোথায় কানেকশন, এই যে প্যানেল ভোল্টেজ সেন্সটা কোথায় এসছে, এখানে কিন্তু লেখা আছে এডিসি 1 বা 24 নাম্বার পিন, অথবা লেখা আছে পিভি সেন্স। তো এখানে 24 নাম্বার পিন লক্ষ্য করেন, এই যে পিভি সেন্স লেখা আছে, হ্যাঁ। তো একদম ইজি। একত্রে আপনারা হয়তো অনেক বড় একটা ডায়াগ্রাম দেখছেন বলে জিনিসটা কঠিন মনে হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হয় নাই, এই যে ডিসি লোড, এটা সাধারণ একটা সোলার কন্ট্রোলারে কি হয়, একটা মসফেট দিয়ে 3205 বা P55 Z44 এই জাতীয় মসফেট দিয়ে যেভাবে অন অফ করা হয়, এখানেও সেভাবেই করা হয়েছে। একটা মসফেট আছে এখানে, এই যে লক্ষ্য করেন এখানে একটা 3205 মসফেট আছে, এবং এখান থেকে রেজিস্টর দিয়ে, ক্যামেরা ফোকাসিংয়ে একটু সমস্যা হচ্ছে, এখান থেকে লাইনটা এসছে এবং এখানে লেখা আছে ডিসি লোড জাম্পার পিন 9 লেখা আছে। অর্থাৎ এখান থেকে একটা তার, এখানে লক্ষ্য করেন এই যে লেখা আছে ডিসি লোড, এখান থেকে একটা তার এখানে জাম্পিং হবে। আমাদের এখানে আচ্ছা, আরেকটা তার জাম্পিং হবে, সেটা হচ্ছে আপনার এই যে আমি একটু দেখায় দেই, ফ্যানের সেন্সটা এখান থেকে জাম্পিং হয়ে আমাদের আগে এখানে সরাসরি এই নেগেটিভ লাইনেই ফ্যানের লাইনটা ছিল, কিন্তু আমরা এটা দিই নাই, কারণ ফ্যান চললে অ্যাম্পিয়ার সেন্সিংয়ে কিছুটা সমস্যা করে বা অ্যাম্পিয়ার রিডিং একটু বেশি দেখায়। এটা যাতে না দেখায়, আমরা এখান থেকে ফ্যানের মসফেট বা ট্রানজিস্টারের যে 3 নাম্বার পিনটা, এটা আমরা জাম্পিং করে সরাসরি, যদিও এটা এখানে লাগানো আছে, ভুল লাগানো আছে, এটা সরাসরি এখানে আসবে। এই যে আমি একটু এখান থেকে দেখিয়ে দেই, এখানে লক্ষ্য করবেন এই যে গোল চিহ্ন দেওয়া আছে 1 নাম্বার পিন থেকে, 3 নাম্বার পিন থেকে, এখান থেকে একটা তার জাম্পিং হয়ে আপনার এই যে G2 লেখা আছে, অর্থাৎ এই ফিউজের এই সাইড থেকে, নেগেটিভ এই লাইন থেকে না নিয়ে এই লাইন থেকে চলে এসছে, এখান থেকে একটা তার জাম্পিং হবে। আর অপ্টোকাপলারের একটু কাজ আছে, এসি চার্জিং ম্যানেজমেন্টের যে সেন্সটা, এখানে আপনারা সবচেয়ে ভালো হয় নতুন যারা কাজ করবেন আপনাদের জন্যই কিন্তু আমি এত কষ্ট করে লম্বা সময় নিয়ে, আপনারাও কষ্ট করে ভিডিও দেখছেন, আমিও কিন্তু অনেক কষ্ট করে ব্যাপারগুলো আপনাদের বোঝাইতেছি। তো এখান থেকে যে ডিএসপি লেখা আছে, ডিএসপি সেন্সটা আমরা কিন্তু অপ্টোকাপলারটা এইভাবে বসাই, এখানে কিন্তু 4টা ছিদ্র করা আছে। আমি যদি আপনাদের দেখাই, এই যে এখানে এই যে দেখেন গোল চিহ্ন দিয়ে আছে, এখান থেকে একটা রেজিস্টর এখানে আসতেছে, এবং এই যে 1 2 3 4 অপ্টোকাপলারের 4টা পিন। এবং এই সেন্সটা কিভাবে গেছে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখিয়ে দেই। আচ্ছা, এখানে কোন কয়েল কত মাইক্রো হেনরি হবে এগুলোও আমি একটু হিসাব করে লিখে রাখছি, এটা আপনারা দেখে নেবেন, বা কয়েল বানানোর জন্য আলাদা ভিডিও আছে, আমি ভিডিওটা এখানে অবশ্যই দীর্ঘায়িত করব না। এখানে 40 অ্যাম্পিয়ারের জন্য আপনার 50 মাইক্রো হেনরি সমমানের কয়েল বানাইতে হবে, 60 অ্যাম্পিয়ারের জন্য আপনার মোটামুটি 40 মাইক্রো হেনরি সমমানের কয়েল বানাইতে হবে। 80 অ্যাম্পিয়ারের জন্য, এখানে যেমন একটা আমি বলি, 80 অ্যাম্পিয়ারের জন্য 15 টার্নস 30 পেয়ার তার একসাথে, 24 নাম্বার তার, এই যে 24 SWG লেখা আছে, 24 নাম্বার তার 30টা তার একসাথে 15 টার্নস দিয়ে বানাইতে হবে। এবং
কয়েলটা মোটামুটি, যাই হোক এদিকে আমি না বলি, যেটা দেখাইতে চাচ্ছিলাম এই যে এসি চার্জিং ম্যানেজমেন্টের সেন্সটা কিন্তু এইভাবে আছে। হ্যাঁ, এখানে কিন্তু দেখানো আছে, এই যে দেখেন 15, 16, 17, 18 নম্বর পিনে এই যে ডিএসপি লেখা আছে, এখান থেকে একটা রেজিস্টার হয়ে পিসি 817 অক্টোকাপলারের পিনে আসবে। এক সাইডে নেগেটিভ, 1 আর 2 নাম্বার পিন, 3 নাম্বার পিনেও নেগেটিভ। এই 4 নাম্বার পিন থেকে আপনার এই তারটা কিন্তু সরাসরি বের হয়ে এসছে এসি চার্জিং ম্যানেজমেন্টের। ঠিক আছে, এই অনুযায়ী আপনারা কানেকশনটা করে নেবেন। আচ্ছা, আর না বোঝার মতো কোনো অংশ তো দেখা যাচ্ছে না। একটা নতুন জিনিস করতে গেলে আসলে একটা হাতে এরকম একটা কমপ্লিট বোর্ড একটা কিনে নেওয়াটাই উত্তম। পরবর্তীতে আপনারা এটা হাতে রাখবেন, এটা দেখা দেখি এইভাবে আমাদের কাছ থেকে যারা সাহস করে অনেকে ব্ল্যাঙ্ক বোর্ড নিচ্ছেন, আইসি নিচ্ছেন, নিজেরা তৈরি করেন, কোনো সমস্যা নাই। তো একটা রানিং জিনিস হলে এটা আপনার কাজের জন্য অনেক সুবিধা হবে। এখন আসেন আমরা কানেকশনটা আপনাদের দেখিয়ে দিই। তো সার্কিট ডায়াগ্রাম কিন্তু মোটামুটি ডিটেলস বলা হয়েছে। আমার মনে হয় এর থেকে ভালো আর বোঝানোর কিছু নাই। এখন এখানে হচ্ছে আমাদের সেটিং কিবোর্ড, এই যে 4টা বাটন আছে, 4টা বাটনের লাইন, এটা কানেকশন চলে আসবে। এটা আমরা এমনভাবে তারটা লাগাই উল্টা সোজা, আপনি চাইলে ভুল করতে পারবেন না, বা এখানে কানেকশনটা আপনি নিজে করলে বুঝে লাগাবেন। এলসিডির যে 1 নাম্বার পিন গ্রাউন্ড ভিসিসি দিয়ে শুরু হয়, এদিকে 16 নাম্বার পিন। তো এখানে এই যে 1 নাম্বার পিনটা আসবে কোথা থেকে, 1 নাম্বার পিন, আশা করি এখন ঠিক আছে নেটওয়ার্ক। তো 1 নাম্বার পিন এলসিডির এখানে, আর লাস্টের 16 নাম্বার পিন এইদিকে। এই হচ্ছে আমার এখানের এলসিডির কানেকশন, এলসিডি কিবোর্ডের কানেকশন করা হয়ে গেছে। আমাদের নতুন মডেলের বোর্ডে এটা খুলে ফেললেও কোনো সমস্যা নাই, বা টোটালি খুলে ফেললেও কোনো সমস্যা নাই, কিন্তু আগের মডেলের বোর্ডে আমাদের এটা যদি আমরা ডিসপ্লে কিবোর্ডের লাইন, অনেকে মার্কেট ওয়াইজ বক্সে যারা তৈরি করেন তারা বক্সের বাইরে এটা দিচ্ছেন না বা দিতে চান না, বা বক্সের সুবিধা নাই, সেই ক্ষেত্রে এটা যদি খুলে ফেলতে হয়তো ডিসপ্লে কিবোর্ডের লাইন, এই ক্ষেত্রে আপনার আপ ডাউন সেট রিসেট এই 4টা রেজিস্টার কিন্তু আমাদের এই বোর্ডে লাগানো থাকে, এটা কিন্তু এখানে লাগানো নাই। সুতরাং আপনাকে কিন্তু সেটার ক্ষেত্রে এখান থেকে রেজিস্টারগুলো নিয়ে 5 ভোল্টেজে পুল আপ করে রাখতে হবে। হ্যাঁ, অর্থাৎ 4টা পিন থেকে 4টা 4.7K বা 10K জাতীয় রেজিস্টর দিয়ে প্রত্যেকটা রেজিস্টরের মাথা কমন করে এক সাইডে 5 ভোল্টেজ দিতে হবে। তবে বর্তমান আপডেটে এটা আমাদের না দিলেও চলে, আর এটা কানেকশন থাকলে তো আর কোনো কথা নাই। এরপরে যে কানেকশনটা এটাতে কিন্তু আমরা ডায়াগ্রামে যে অংশটা দেখাইলাম এটাই। হ্যাঁ, অর্থাৎ এই যে ফেজ ইন নিউট্রাল, এটা এসি 220 ইনপুট হচ্ছে। এই ইনপুটটা এখানে কিন্তু পিছনে লেখা আছে, আমি ব্ল্যাঙ্ক বোর্ডে আপনাদের দেখাই, ফেজ ইন, নিউট্রাল, ফেজ আউট। দেখেন আমি কিন্তু এই যে অনেক সময় নিয়ে, আপনি ঠিক আমার সামনে বসে থাকলে আমি যেভাবে বুঝাইতাম সেভাবে কিন্তু আপনাকে সুন্দর করে ডিটেলস বোঝানো হলো। এরপরে আপনার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আপনি নির্দিষ্ট পয়েন্টেই আমাকে কোশ্চেন করবেন। অনেক টেকনিশিয়ান ভাইরা বুঝেন না যে আমার জায়গাটা কত কঠিন। বাংলাদেশে কয়েকশো টেকনিশিয়ান ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের নিয়েই কাজ করি বা আপনাদের নিয়েই ব্যস্ত থাকি, রাগ করবেন না, কিন্তু আমার পক্ষে কখনো সম্ভব হয় না যে সারা বাংলাদেশে সমস্ত টেকনিশিয়ানদের ফোন আমি এক এক করে রিসিভ করে আপনাদের 5, 10, 15, 20 মিনিট আপনাদের লাইনে ধরে বোঝানো, এটা কিন্তু কখনোই আমার পক্ষে সম্ভব না। আমি আজ সর্বোচ্চ আন্তরিকতা ঠিক রাখলেও কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না। সুতরাং নিতান্তই প্রয়োজনে কোথাও আটকায় গেলে সেই অংশটা নিয়েই আমাকে ফোন দিবেন, অবশ্যই ইনশাল্লাহ হেল্প করব। লাইন যদি ব্যস্ত থাকে আবার ট্রাই করবেন। শুক্রবারে কোনোভাবে ফোন করবেন না, অফিসিয়াল অফ ডে। অন্যান্য দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই সময়ের মধ্যে অফিসিয়ালি আমরা ফোনে অ্যাক্টিভ থাকি। তো সবার আগে নিজে চেষ্টা করবেন, নিজে মাথা ঘামাইবেন। একটুখানি আটকে গেলাম, বুঝলাম না, ভাইকে ফোন দিয়ে বসি, মাথার ভাইকে, এটা কিন্তু অনুচিত। হ্যাঁ, মানবিকতা ঠিক রাখবেন।
আপনি আমাকে ফোন দেওয়ার আগে 10 বার ভাববেন যে না, আমি আগে 2 বার 4 বার 5 বার 10 বার চেষ্টা করি, লাইনগুলো বোঝার চেষ্টা করি। মাজার ভাই তো আমাকে ডায়াগ্রামও দিচ্ছেন। এতটা হেল্প আপনাকে কয়জন করে আমি জানি না, এতটা হেল্প আপনাকে কয়জন করবে আমি জানি না। তো আমি কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিওটা, মানুষ বেকুফ হলে কল কেটে দেওয়ার পরেও কল দিতে থাকে, কমন সেন্সের অভাব। তো যাই হোক, আমি আসলে ফোনে অত্যন্ত বেশি অতিষ্ঠ হয়ে যাই। এত ফোন মানে ম্যানেজ করা আমার জন্য একরকম অসম্ভবের মতো হয়ে পড়ে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা এখনই ভিডিওটা ইনশাল্লাহ শেষ করব। তো এখানে কিন্তু লেখা আছে মানুষজন, এখানে ফেজ ইন লেখা আছে। এটা এসি মেন লাইনের ফেজটা আসবে নিউট্রাল কমন, এখানে একটা নিউট্রাল কানেকশন পেলেই হবে। এখানে হচ্ছে ফেজ আউট, ঠিক আছে। এখান থেকে যদি আমি আপনাদের বোঝাই, এই যে প্লাগ দিয়ে ফেজ ইন হলো, এই ফেজ ইনটা রিলেতে একটাতে চলে যায় কমনে, আর রিলের থেকে যেটা আউট হয় সেটা আউটপুট এসি সকেটে বের হয়ে যায়। ওকে, অর্থাৎ এখান থেকে যে ফেজ আউটটা হবে এটা আপনারা এমপিপিটির বক্সে যে এসি সকেট আউটপুট ওটাতে দিয়ে দিবেন। আর নিউট্রাল তো আবারও বলতেছি কমন। এই গেল এখানের কানেকশন, এখানের কানেকশন, এখানে কুলিং ফ্যানের লাইন আছে। এখানে কিন্তু এই যে এনটিসি লেখা আছে, আপনারা কিন্তু চাইলে এনটিসি এখানে লাগায় জ্যাক দিয়ে হিটসিঙ্কে যেভাবে দেখানো আছে এভাবেও দিতে পারেন। আবার পিএফ টাইপের এক ধরনের এনটিসি আছে, এটাও কিন্তু এখানে আমাদের সেকেন্ড একটা পোর্ট আছে, একই লাইন একই কানেকশন। তো সেই ক্ষেত্রে আবার এখান থেকে এখানে কিন্তু একটা জাম্পিং করতে হয়। এবং এই পিএফ যেটা লম্বা লেগ, এটা আপনি হিটসিঙ্কের গায়ে একটা হিট পেস দিয়ে টাচ দিয়ে রাখলেও একই কাজ করবে। এরপরে এখানে কিন্তু এই যে পাওয়ার সুইচ আছে, দেখেন এটা কিন্তু পাওয়ার সুইচের লাইন, এটা শর্ট করলে পাওয়ার আসবে, এটা মাথায় রাখবেন। আর কাজ করার সময় 5 ভোল্টেজ ঠিক মতো এসছে কিনা এদিকে লক্ষ্য রাখবেন। এখানে 9 ভোল্টেজ পাইছে নাকি লক্ষ্য করবেন। এখানে 4 আর 8 নাম্বার পিনের মধ্যে মিটার ধরে দেখবেন। এখানে মোটামুটি 12, 13 বা 14, 15 ভোল্টেজ জেনার অনুযায়ী আর কি। হ্যাঁ, এখানে কিন্তু 15 ভোল্টেজ জেনার আমরা ইউজ করছি এই সাইডে, আর এখানে কিন্তু 12 ভোল্টেজ জেনার ইউজ করা হয়েছে। তো এখানেও একটা 15 ভোল্টেজ জেনার ইউজ করা হয়েছে। কখনো যদি টিএলপি নষ্ট হয় বা মসফেট শর্ট হয়, অনেক সময় দেখা যায় এই জেনারটা নষ্ট হয়। এদিকে আপনারা লক্ষ্য করবেন, যদি প্যানেল ভোল্টেজ না আসে, ফিউজটা বা অ্যাম্পিয়ার না আসে, ফিউজটা কেটে গেছে কিনা এটা লক্ষ্য করবেন। কিছু হলে সাধারণত জটিলতা হয়, এই ফিউজটা কেটে যায়, অথবা এই জেনারটা শর্ট হয়, অথবা মসফেটটা শর্ট হয়, অথবা টিএলপির লাইন পায় না। হ্যাঁ, আমি লাস্ট আপনাদেরকে আর 1-2 মিনিট চেক করে দেখা দিব। এখানে আমাদের কিন্তু একটা রেজিস্টর লেখা আছে, 0.22 লেখা আছে। এটা 0.22 আমরা অবশ্য দিই না, এখানে 1 ওহমস দেই, বা আপনি চাইলে এখানে একটা জাম্পারও দিয়ে দিতে পারেন। এটা অনেক সময় টিএলপিটাকে নষ্ট হয়ে যাওয়ার আগে এই রেজিস্টরটা পুড়ে যায়, টিএলপিটাকে রক্ষা করে দেয়। আবার টিএলপি থেকে যে আউটপুটটা হয়েছে এখানে 1 ওহমস বা 4.7 ওহমস লেখা আছে, এবং একটা 4148 লেখা আছে। এই যে লক্ষ্য করেন, এইভাবে কিন্তু কানেকশন করা। হ্যাঁ, 4148, আমি এখানে 4.7 লাগানো আছে। আপনারা চাইলে এটা 1 ওহমস বা 2.2 ওহমস এটাও লাগানো যেতে পারে, বা 4.7 ওহমস লাগাইতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি কানেকশন। আর তো বলার মতো এখানে কিছু দেখতেছি না, বেকুফ মানুষজন। আচ্ছা, এখন আসেন আমি লাস্ট এটা কানেকশন দিয়ে আপনাদের সার্কিটটার রানিং কিভাবে চেক করতে হয়, কানেকশন দিতে হয়, এটা আমি দেখিয়ে ভিডিওটা শেষ করব। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয় না, এখানে কিন্তু দেখেন L+L- লেখা আছে। L+, এখানে ডিসি লোড আউটপুট হয়েছে, ডিসি লোড প্লাস মাইনাস, আমাদের এটাতে কিন্তু এই সুবিধাটা আছে, ডিসি লোড আউটপুট আছে। এটা কিন্তু অনেক কাস্টমারদের অনেক বড় কিন্তু এটা উপকারে আসবে। হ্যাঁ, আইপিএসের ব্যাকআপ শেষ হওয়ার পরেও একটা ডিসি লোড কিন্তু কয়েক ঘন্টা ব্যাকআপ দিতে পারে। এটা তারাই বুঝেন যাদের অঞ্চলে ঘন ঘন অনেক বেশি ঘন ঘন কারেন্ট যায় বা কারেন্ট থাকে না।
আপনার তারা একটা আইপিএসের ব্যাকআপ শেষ হওয়ার পরেও 2-3টা লাইট বা একটা টেবিল ফ্যান আরও 2-3 ঘন্টা বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব। সুতরাং আপনারা যারা এই ধরনের এমপিপিটি এখনও চিন্তা করতেছেন যে এটা কিভাবে শুরু করব, আমার মনে হয় আজকের ভিডিওর পরে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। তো এখানে এই যে বি মাইনাস, বি প্লাস, পি প্লাস, পি মাইনাস লেখা আছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখেন, আপনারা আসলে অনেক কষ্ট করে ভিডিওটা ধৈর্য নিয়ে দেখছেন, একই সাথে আমিও আসলে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করছি। এর চেয়ে কম খরচে কথা খরচ করে তো ভিডিওটা ছোট করতে পারলাম না, কারণ অনেকে চান ছোট ভিডিও, আবার অনেকে ইনফরমেশন কমতি থাকলে আবার ভিডিও তৈরি করতে বলেন। তো এই কারণে আমি ভিডিওটা একটা ভিডিওতে A to Z এমপিপিটি সব দেখান আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো দেখেন, আমি এমপিপিটিটা ব্যাটারি মাইনাস প্লাস, প্যানেল মাইনাস প্লাস খুব সাবধানে কানেকশন করছি। কানেকশন করার পরে আমার প্রোডাকশন থেকে সার্কিটটা যেভাবে গাঁথাগাঁথি হয়ে এসছে সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ এক চান্সে রান হয়ে যাবে। তো আমরা দেখি সার্কিটটা রান হয় নাকি। তো আলহামদুলিল্লাহ পাওয়ারটা চলে এসছে। এখন আমরা সেটিংসে যাব। প্রথমে সেটিংসে যাওয়ার জন্য আপ এবং ডাউন বাটন একসাথে চাপ দিব, ব্যাটারি ভোল্টেজটা অ্যাডজাস্ট করব। এই অবস্থায় আমি মাল্টিমিটারটা ব্যাটারি টার্মিনালে ধরব। আমি দেখতে পাচ্ছি আমার ভোল্টেজ আছে 10.2 এর মতো। আমি কিন্তু ভেরিয়েবল ছাড়াই এটা কিন্তু অ্যাডজাস্ট করে ফেললাম। এরপরে আছে সোলার ভোল্টেজ, আমি প্যানেলের কানেকশনটা দিব। তো আমি দেখতে পাচ্ছি আমার প্যানেল ভোল্টেজ আছে 49ই আছে বা 50, যা প্যানেল ভোল্টেজ থাকে 50 আছে। আমি 1 বা 2 ভোল্টেজ কম রাখবো, আমি 1 ভোল্টেজ কম রাখছি। এরপরে ক্যালিব্রেট অ্যাম্পিয়ার, এটা এই ফিউজটা কিন্তু খুব শক্তভাবে কানেকশন রাখতে হবে, না হলে অ্যাম্পিয়ারটা কিন্তু কম বেশি হয়ে যাবে। খুব প্লাস দিয়ে শক্তভাবে এটা চাপ দিয়ে রাখবেন, লুজ যাতে না থাকে। তো আমি দেখতে পাচ্ছি আমার প্যানেল থেকে অ্যাম্পিয়ারটা আছে মোটামুটি এই 7.98 মতো। আমি অ্যাম্পিয়ারটাও ভেরিয়েবল ছাড়া অ্যাডজাস্ট করলাম। এটা কন্ট্রোলারের ক্যাপাসিটি, আমার যেহেতু এটা একটা 60 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার, এটা আমি ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারটা 60 করে দিব, 60। এরপরে এটা কিন্তু চার্জিং অ্যাম্পিয়ার, আগেরটা ছিল ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার। এটা আপনি কত অ্যাম্পিয়ারে ব্যাটারিটাকে চার্জ করবেন, যেমনটা আপনারা আইপিএসে করে থাকেন। আপনারা আইপিএসে কত দেন? একটা ব্যাটারি 200 অ্যাম্পিয়ার ব্যাটারি হলে সাধারণত 12, 14, 15, 16 দেন, 20 পর্যন্ত দেওয়া যায়। হ্যাঁ, তো এখানে আপনারা ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী অ্যাম্পিয়ার দিবেন, ছোট বড় ব্যাটারি অনুযায়ী। লিথিয়াম হলে এটা কিন্তু 40, 45 বাড়ায় দেওয়া যায়, ঠিক আছে। তো আমরা বাই ডিফল্টভাবে 200 অ্যাম্পিয়ার ব্যাটারি অনুযায়ী 20 রাখি। এরপরে আছে হাইব্রিড লো ভোল্টেজ, এটা আপনারা অলরেডি জানেন। ব্যাটারি কতটা সে খরচ হইতে দিবে, কতর নিচে আসলে সে এসি মেন লাইনে আবার ফিরাইয়া নিয়ে যাবে। এটা কিন্তু সেই HYV LV, ঠিক আছে। এটা কিন্তু আবার ব্যাটারির ওই 10 ভোল্টেজের লো কাট না, এটা মাথায় রাখবেন। তো এটা আমরা সাধারণত 12তে রাখি, খুব একটা ব্যাটারি খরচ হয় না বাই ডিফল্ট অনুযায়ী। লিথিয়াম হোক বা ড্রাইসেল হোক বা পানি ব্যাটারি হোক, 12র দিকে রাখি। কোনো কাস্টমারের ব্যাটারি যদি দুর্বল থাকে তাহলে এটা সাধারণত 11.5-এর দিকে রাখা যেতে পারে। যদি কোনো কাস্টমারের লোড বা আইপিএস অন হওয়ার পরে ব্যাটারি ভোল্টেজ দ্রুত ডাউন করে, সেই অনুযায়ী আপনি এটা নামায় রাখতে পারেন। যদি ব্যাটারি ভোল্টেজ খুব দ্রুত ডাউন না হয় সেই ক্ষেত্রে এটা 12তে রাখতে পারেন। আর ব্যাটারি যদি খুব স্ট্রং হয় বা লোড অনুযায়ী ব্যাটারি ভোল্টেজ দ্রুত ডাউন না হয়, সেক্ষেত্রে এটা সর্বোচ্চ আমার মনে হয় 12.3 বা 4 রাখা যেতে পারে। অনেকে এটা ভুল করে 13 রাখেন, 13.5 রাখেন, এটা কিন্তু ভুল ডিসিশন। এটা আমার মতে কখনোই 12.4-5-এর উপরে রাখা উচিত না। ইভেন আসলে এটা 12.3-এর উপরে রাখাই উচিত না। ব্যাটারি এই সিস্টেমে কিছুটা শেয়ারিং আসলে হতেই হয়, হ্যাঁ, না হলে ঘন ঘন একবার এসি মেন লাইনে যাবে, আবার আইপিএস রান হবে, আবার এসি মেন লাইনে যাবে, এই ঘটনাটা ঘটবে। তো এটা সাধারণত আপনারা 12-র দিকে রাখলে আমি মনে করি সবচেয়ে ভালো। এরপরে ফুল চার্জ ভোল্টেজ, এটা তো আপনারা জানেন। সাধারণ পানি ব্যাটারি হলে 14.3 বা 4, টল টিউবুলার পানি ব্যাটারি হলে 14.7 বা 8-এ রাখা যেতে পারে, অথবা অটো রিক্সার পানি ব্যাটারি হলে 14.8-এ রাখা যেতে পারে। ড্রাইসেল ব্যাটারি হলে 14.0, লিথিয়াম ব্যাটারি হলে 14.4 বা 5-এ রাখা যেতে পারে, ঠিক আছে।
এরপরে হাইব্রিড মোড, এটা কিন্তু আমাদের একটা অন্য ফিচার। এটা হচ্ছে আমাদের দেশের অনেকে আছে 24 ঘন্টা ফরম্যাটে দিনরাত চান যে সোলারের ব্যাকআপে যেন চলে, তাদের জন্য এটা হচ্ছে 24 ঘন্টা ফরম্যাটে রাখা যেতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা যারা সাধারণভাবে ইউজ করি তাদের জন্য এটা 12 ঘন্টা ফরম্যাটেই বেটার, অর্থাৎ দিনের বেলা ইউজ হবে। আর যারা 24 ঘন্টা ফরম্যাটে প্রয়োজন হবে বুঝেন, তারা 24 ঘন্টা ফরম্যাটেও কিন্তু অনেকের লাগে, তারা রাখবেন। বাট আমরা সাধারণভাবে এটা কিন্তু 12তে রেখে ইউজ করব, ঠিক আছে। আর 24-এ রেখে, এই ছিল মোটামুটি সেট আপ। 24-এ রেখে ইউজ করলে আপনার সেটা কিন্তু ওই HYV LV যে ভোল্টেজটা ছিল ওটাও কিন্তু অনেক দূর নিচে নামায় রাখতে হবে। দেখা যাচ্ছে 10.5 বা 11-এর দিকে ভোল্টেজটা রাখতে হবে, এটা মাথায় রাখবেন। তো এই যে দেখছেন আপনারা কানেকশনের পরে আমার কিন্তু MPPT-টা রানিং হয়ে গেছে। এখন আমি এখানে সবগুলা ভোল্টেজ, 5 ভোল্টেজ, 9 ভোল্টেজ, এগুলা মিটার ধরে ধরে চেক করব। যে আমি দেখতেছি এখান থেকে ধরেন LCD-র 2 নাম্বার পিনে 5 ভোল্টেজ আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি। অপ অ্যাম্পের 8 নাম্বার পিনে 9 ভোল্টেজ, এটাও ঠিক আছে, দেখতে পাচ্ছি। আপনার TLP-র 5 এবং 8 নাম্বার পিনে 13, 13.5 বা 14 ভোল্টেজ আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি। ওকে, এইদিকে চেক করছি। IPS-এ যেভাবে আপনারা মসফেটের ভোল্টেজটা চেক করেন, ঠিক IPS-এর মতো 1 আর 3 নাম্বার পিনে চেক করতে পারেন। অথবা খুব ভালো হয় এবং রিকমেন্ডেড, আসলে এটা করা উচিত, সেটা হচ্ছে অসিলোস্কোপ দিয়ে মসফেটের গেটের শেপটা চেক করা। ঠিক এইভাবে, যেমন আমার কিন্তু এখানে 5 ভোল্টেজের স্লট আছে, অন্তত 2 ঘর প্লাস ভোল্টেজ আছে নাকি, এবং মসফেটের শেপটা সুন্দর, স্কোয়ার ওয়েভ অসিলেশনটা ঠিক আছে নাকি, এটা আমি এইভাবে চেক করে দেখে নেই। হ্যাঁ, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার 22.6 কিলোহার্টজে গেটের শেপটা অনেক সুন্দর আছে। তো এটা আসলে অসিলোস্কোপ ছাড়া দেখা সম্ভব না। এই বড় অসিলোস্কোপ লাগবে এমন কথা নাই, ছোট অল্প দামে অসিলোস্কোপ পাওয়া যায়, ওটা দিয়ে আপনারা কাজ চালাইতে পারেন। যাদের অসিলোস্কোপ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আবারও ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা থাকবে যাতে আপনারা সঠিকভাবে কাজটা সম্পন্ন করতে পারেন, সফলতা আসে আপনাদের। আসসালামু আলাইকুম।